আসসালামু আলাইকুম ছোট কাকাই, আমাকে চিনতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? তোমার ছবি অহনা আমাকে দেখিয়েছে। কতদিন পর তোমাকে দেখলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? সবার সাথে দেখা হলেও তোমার আর ছোট কাকিমণির সাথে দেখা হয়নি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর তোমার কাকিমুনি ভাইয়ার থেকে শুনেছি হয়তো ও বাড়ির মানুষ দেখেই ভয় পায়, আর বাইরের মানুষ তো। আমার শাশুড়ি আম্মু আমায় তো চিনবেই, আর আমায় দেখে ভয় পাবে না, দেখে নিও। এখন চলো ছোট কাকিমণির সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে চলো। আয়াত ওর কাকাইয়ের সাথে তাদের রুমে ঢুকলো। পেছন পেছন বাড়ির সকলে গেল। ওদের দেখেই আকি চৌধুরী নিজেকে গুটিয়ে নিলেন। তা দেখে আয়াত একটু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলল, আসসালামু আলাইকুম ছোট কাকিমণি, আমি আহিয়ানা চৌধুরী। তোমার একটা মেয়ে বলতে পারো, আর না হলে ছেলের বউ বলতে পারো। তোমার যখন ছেলে হবে তখন আমি তাকে বিয়ে করব। আয়াতের কথাই বোধহয় কাজ হলো। আকি চৌধুরীর মুখে একটু হাসির দেখা মিলল। হয়তো উনি আয়াতকে ভালোভাবে চিনতে পেরেছে। আসলে যখন ওর ছোট কাকার বিয়ে হয় তখন আয়াত আকি চৌধুরীর সাথে এরকম ভাবেই পরিচিত হয়েছিল। আকি চৌধুরী মুচকি এসে বলল, ওয়ালাইকুম আসসালাম আহিম, আমি তোমাকে চিনতে পেরেছি। আকি চৌধুরীর এরকম কথা বলতে থেকে সকলে অবাক হলো। কারণ আকি চৌধুরী সবসময় ভয়ে ভয়ে থাকে সেদিনের পর থেকে। আকি চৌধুরী আয়াতকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তোমার জন্যই অপেক্ষা করে আছি প্রায় 9 বছর ধরে। আর তোমাকে চিনবো না তাই কখনো হয়? এতদিন ধরে এতটা অপেক্ষায় তো আছি আমি, কবে তুমি ফিরবে আর তাকে সব অন্যায় শাস্তি দেবে। আয়াত ও ছোট কাকিমণির কথা শুনে মুচকি এসে ফিসফিস করে বলল। চিন্তা করো না কাকিমণি, তোমার ছেলের বউ সব গুছিয়েই ফিরেছে। এদিকে আখি চৌধুরীকে এতটা নর্মাল দেখে সকলেই অবাক প্লাস খুশি হয়েছে। তখন রেদওয়ান চৌধুরী বলল, আরে যা আহি, তোকে দেখে আঁখি তো অর্ধেক সুস্থ হয়ে উঠেছে। তুই আরো আগে আসলে এতদিনে আঁখি পুরো সুস্থ হয়ে যেত। আর বলো না কাকাই, সবকিছু গুছিয়ে আসতে একটু টাইম লাগলো, তাই আর আশা হলো না। মানে? কিছু না, অনেকদিন হলো নিজের রুমটাকে দেখি না। এখন আমি রুমে যাই, পরে তোমাদের সবার সাথে আড্ডা দিব। তা তোমরা কি কেউ আজ অফিসে যাবে না? কাল তুই বলেছিলিস আজ বাড়িতে আসবি, তাই আমরা সবাই কালই ভেবে রেখেছি আজ অফিসে যাব না। তোর আশা নিয়ে কত প্ল্যান করেছিলাম আমরা, কিন্তু তুই সকাল সকাল এসে সব প্ল্যানে পানি ঢেলে সেরকম কিছুই করতে দিলি না। তাই নাকি? আচ্ছা পরে একদিন সব করিস। আর অহনা, তুইও কি আজ ভার্সিটি যাবি না? না হিয়াপু, যাব না। আর আয়াজ ভাইয়া, ইসরাত ওরাও কেউ ভার্সিটিতে যাবে না, আমাদের বাড়িতে আসবে। ও আচ্ছা, তাহলে আমি এবার আমার রুমে যাই। না, তোমরা আমার রুমটা পরিষ্কারই করনি। একথা শুনে সকলে চুপ মেরে গেল। তখন আশিয়ান বলল, তুই যাওয়ার পর থেকে মিসেস আয়েশা চৌধুরী রোজ নিয়ম করে তোর রুম পরিষ্কার করে। এখনও তোর রুমটা পরিষ্কার আছে? ভাইয়া, এটা কেমন কথা? তোর মা হয়, রেসপেক্ট দিয়ে কথা বল। ভুলে যাস না তোর লিমিট। এত কিছুর পরেও তুই। তুমি চুপ করো ভাইয়া, যা বলছি তাই শোনো। আজ থেকে আমি যেন মিসেস চৌধুরীর সাথে কোনো বাজে ব্যবহার না দেখি। যেটা হয়েছে আমার সাথে হয়েছে, এটা নিয়ে অন্য কারোর ভেতর যেন আমি কোনো ভাঙন না দেখি। আর অহনা, তুইও তোর মা বাবার সাথে আগে যেভাবে কথা বলতেছিস সেভাবেই বলবি। ভাইয়া বাবা, তোমরাও শুনে নিয়েছো, আমি যেন এরপর থেকে এসব না দেখি। বলে আয়াত রুম থেকে বেরিয়ে গেল। এসব কথা শুনে আয়েশা চৌধুরী আর মোনা চৌধুরী আরো অনুতপ্ত বোধ করতে লাগলেন। জুনায়েদ চৌধুরী সেখানে ছিলেন না, তাই উনি কিছু শুনতে পেলেন না। আশিয়ান ও আদিয়ান চৌধুরী আয়াতের কথা চুপ করে শুনল, কিছু বলল না। আয়াত নিজের রুমের সামনে ওর কাকাই মানে জুনায়েদ চৌধুরীকে দেখতে পেল। ও সেখানে যেতেই উনি বলল, এখানে ফিরে এসে ভালো করলে কি? নিজের ক্ষতি নিজেই ডেকে আনলে। ভালো নাকি খারাপ সেটা তো আমি জানি। তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি বরং এখন থেকে নিজেকে নিয়ে ভাবো। যত যাই করো না কেন, এবার আর নিস্তার পাবে না। এবার কিন্তু বেশি। জুনায়েদ চৌধুরী আর কিছু বলতে পারল না। তার আগে আদিয়ান চৌধুরী বলল, তোরা দুজনে কি কথা বলছিস? তেমন কিছুই না বাবা, কাকাই আগের ঘটনার জন্য আমার কাছে ক্ষমা চাইছিলেন, তাই না কাকাই? তখন জুনায়েদ চৌধুরী মেয়েকে এসে বললেন, হ্যাঁ ভাইয়া, রাহি ঠিক বলছে। তারপর ফিসফিস করে আয়াতকে বলল, একবার বেঁচে গেছো বলে এটা ভেবো না, বারবার বেঁচে যাবা। সব সময় সাবধানতার সাথে চলতে হয়। তখন আয়াত ফিসফিস করে বলল, গভীর জলের মাছ আমি, আমাকে ধরা এত সহজ হবে না।
তাই আগে সাবধান করে দিলাম, পরে আমার গভীর জলে ডুবে যেও না তোমরা। বলে মুচকি হেসে আয়াত নিজের রুমে চলে গেল। কতদিন পর কাছ থেকে ভালোভাবে দেখছে ওর রুমটা, সবকিছু আগের মতোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সব আয়েশা চৌধুরী যে ভালোভাবেই ওর রুম পরিষ্কার করতো বোঝা যাচ্ছে। আয়াত নিজেও চায় ওর মায়ের সাথে সব ঠিক করে নিতে, কিন্তু কোথাও যেন একটা কিন্তু রয়ে যায়। আয়াত ফ্রেশ হয়ে এলো, এসে দেখতে পেল নাফিজা রহনা ওর রুমে বসে আছে, নিশান অহনার কোলে। নিশানের 10 মাস চলছে, এখন একটু একটু হাঁটতে পারে আর একটু একটু কথা বলতে পারে, সবাইকে ডাকতে পারে। আয়াত নিশানকে কোলে নিয়ে ওর সাথে কথা বলতে লাগলো। বলো তো আমি তোমার কে হই বাবা? আমি তোমার ফুপিমণি হই, তুমি জানো? বলো ফুপিমণি, ফুপি। কিছুক্ষণ পর নিশান ফুপি বলে উঠলো। যাক, তাহলে আয়াত ওর মিশনে সাকসেসফুল হয়েছে। আয়াতের গলায় একটা স্বর্ণের চেন ছিল, ও নিশানকে নাফিজার কাছে দিয়ে সেই চেনটা খুলে নিশানের গলায় পরিয়ে দিল। তা দেখে নাফিজা বলল, কি করছো আহি তুমি? এসবের দরকার নেই। তুমি চুপ করো তো, ভাবি আমার ভাইপো, আমি দিব তোমায়, তাতে কি? এটা কি ঠিক করলে? ওটা তোমার চেইন, ওকে দেওয়ার দরকার কি? তুমি কি ভাবছো এটা তোমার শ্বশুরবাড়ির টাকার চেন? এটা যদি ভেবে থাকো তাহলে ভুল। এটা তোমার শ্বশুরবাড়ির টাকার চেন না, এটা আমার নিজের ইনকাম করা টাকার চেন। আমি সেসব কিছুই ভাবছি না। আমি ভালোবেসে আমার ভাইপোকে দিচ্ছি, তুমি এখানে কিছু বলার কে? তুমি চুপ করে থাকো তো। আয়াতের কথায় নাফিসা চুপ করে রইল, এই বিষয়ে আর কথা বলল না। তখন অহনা বলল, আচ্ছা আপু, তুমি কি কাজ করো না? মানে কাল ওভাবে চলে গেলে? সবাই আসুক, সবাইকে একসাথে বলবো, কারণ আমি জানি আমাকে নিয়ে সকলের প্রশ্নের শেষ নেই। তাই সবাই আসুক, তারপর সবাইকে একসাথে বলবো। আচ্ছা ঠিক আছে। দাদু ভাইয়ের রুমটা কি পরিষ্কার করে রাখা হয়? বড় বাবা কাউকে না কাউকে দিয়ে দাদু আর ফুপির রুম পরিষ্কার করায়। আচ্ছা আমি তাহলে দাদুর রুমে থেকে ঘুরে আসি, তোরা নিচে যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বলে আয়াত ও দাদু ভাইয়ের রুমের দিকে গেল। আহনাব চৌধুরীর রুমের সামনে গিয়ে আয়াত কতক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের ভেতরে ঢুকে পড়ল। রুমটায় ঢুকেই ওর চোখ পানিতে টইটুম্পুর হয়ে গেল। এই রুমটায় যে কত মধুর স্মৃতি রয়েছে, ও একে একে সব মনে করতে লাগলো। তখন ওর ফোনটা বেজে উঠল। আয়াত ফোন কানে নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন কোথায় আছো? আহনাফ চৌধুরীর রুমে। পুরোনো দিনগুলো মনে পড়ছে তাই না? তা তো পড়ছি। চোখের কোণে পানি জমা হয়েছে তাই না? তুমি তো স্ট্রং গার্ল, আর স্ট্রং গার্লরা কখনো কাঁদে না। তোমার এই কথাটা শুনেই তো আমি বড় হয়েছি আর নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমি আর আমার ট্রেনার হিসাবে কাজ করছো তুমি। তবে কি বলো তো, মাঝে মাঝে খুব ইচ্ছে করে ছোটবেলায় ফিরে যেতে। সবাই কত আনন্দ করতাম, কিন্তু ওই একটা মানুষ সব শেষ করে দিল। সবাই থেকেও একা হলাম। স্ট্রং হলেও মাঝে মাঝে অনুভূতিগুলোর সামনে নড়বড়ে হয়ে যাই। নিজের লক্ষ্য স্থির থাকো, অনুভূতিগুলোকে বিদায় জানাও। আজ রাতে তোমার ওই রুমে ঢুকে সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। যদিও ওটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না। সব দেখে রাখবো। এখন রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ওপাশের ব্যক্তিটা কল কেটে দিল। ও দাদু ভাইয়ের পুরনো জিনিস ছুঁয়ে দেখতে লাগলো। যতই বলুক ও কাঁদবে না, কিন্তু অনুভূতিগুলো কে কি বিদায় জানানো যায়? ওর জীবন তো অন্যরকম হওয়ার ছিল, এমনটা হওয়ার ছিল না। জীবন বড়ই অদ্ভুত, কখন কি হয় সেটা ওপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। অহনা নাফিজাকে নিচে নামতে দেখে আশিয়ান বলল, কিরে তোরা না আহি রুমে গেলি ওকে আনতে, এখন আবার ওকে ছাড়াই নিচে চলে এলি? আহিয়ানা দাদুর রুমে গেছে, ও আমাদের নিচে আসতে বলেছে, ও একটু পরেই আসছে। একথা শুনে ওখানে থাকা সকলেই চুপ হয়ে গেল। আহরব চৌধুরী মারা যাওয়ার পর আহি খুব একা হয়ে পড়েছিল, কিন্তু তখন ওরা কেউই ছিল না ওর পাশে। আহরব চৌধুরী আর আয়াতের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্কের মতো। এবারই সকলে আয়াতকে একটু বেশি ভালোবাসে, সেটার অবশ্য কারণ আছে। সবাই চুপ করে আছে দেখে আদিয়ান চৌধুরী বললেন, আশিয়ান যাও গিয়ে আহিকে নিয়ে আসো, হয়তো মন খারাপ করে আছে। তখন আয়াত সিঁড়িতে নিচে নামতে নামতে বলল, কাউকে যেতে হবে না, আমি এসে পড়েছি। আয়াত এসে আদিয়ান চৌধুরীর পাশে বসে পড়ল। ও দেখলো ওর পরিবারের সকলে এখানে আছেন, এমনকি ওর ছোট কাকিমণিও। ও বসতেই আদিয়ান চৌধুরী বললেন, সরি মা, যখন তোমার আমাদের দরকার ছিল তখন আমরা কেউ তোমার কাছে যাইনি, তোমাকে দূরে ঠেলে দিয়েছি। যা হয়েছে তা হয়েছে, এখন সেসব কিছু বাদ, আগের কিছু ভেবে মন খারাপ করো না। তখন মোনা চৌধুরী আয়াতের সামনে এসে বললেন, আহিমা
তখন রাগে আর অহনাকে ওই অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমাকে কি না কি বলেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। সেদিনের পর থেকে শুধু একটা কথাই ভেবেছি, আল্লাহ যেন তোমায় আমাদের কাছে ফিরিয়ে দেয়, আর আমি যেন তোমার কাছে মাপ চেয়ে নিতে পারি। সেদিনে সেই ঘটনাটা আজও আমাকে কুরে কুরে খায়। প্লিজ আহি, আমাকে মাফ করো। তুমি না মাফ করলে যে আমি এটা থেকে মুক্তি পাবো না। বলে মোনা চৌধুরী কেঁদে উঠল। ওনাকে কাঁদতে দেখে সকলের খারাপ লাগলো। আয়াত বলল, আহা কাকিমণি, তুমি কাঁদছো কেন? প্লিজ কান্না করো না, তোমাকে আমি মাফ করব, তবে শর্ত আছে। সবাই আয়াতের কথায় অবাক হলো। মোনা চৌধুরী বললেন, কি শর্ত? তুমি যা বলবে আমি তাই করব। বেশি কিছু করতে হবে না, আমি তোমাকে মাফ করতে রাজি, তবে শর্ত হচ্ছে। আয়াত এটুকু বলে আর কিছু বলছে না দেখে আশিয়ান বলল, এটুকু বলে থেমে গেলি কেন? পরেরটুকু বল। আহ ভাইয়া, তুমি চুপ করো তো। দেখো না টেলিভিশনে কিছু বললে কতক্ষণ টাইম নিয়ে বলে, তাই আমিও টাইম নিচ্ছি। এটা কিরকম হেয়ালি কথাবার্তা বলছিস? কি এমন করতে বলবি বল না। তুই তো আমাদের সবার প্রেশার হাই করে দিচ্ছিস। ভাইয়া তুমি থামবে? আর কাকিমণি, তোমাকে বেশি কিছু না, শুধু আজ দুপুরে সকালের জন্য তোমার স্পেশাল বিরিয়ানি রান্না করতে হবে, তাহলেই আমি তোমায় মাফ করব। তখন কাকিমণি খুশি হয়ে হেসে বলল, আমি এখনই যাচ্ছি রান্নার বন্দোবস্ত করতে। আর আহি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে বাঁচালে। আয়াত কিছু বলল না, শুধু মুচকি হাসলো। সবাই এতক্ষণ টেনশনে ছিল, না জানি আয়াত কি শর্ত দেবে, কিন্তু এখন তা শুনলো, তাতে সবাই একটু শান্ত হলো। অহনা খুব খুশি হলো। আয়েশা চৌধুরী ভাবলেন তার মেয়ে যখন মোনাকে মাফ করেছে তাহলে তাকেও করবে। তখন আয়েশা চৌধুরী এগিয়ে গেল। তা দেখে আয়াত বলল, ক্ষমাটা শুধু কাকিমণিকেই করেছি, আর কাউকে এখন করব না, তাই এখন যেন আর কেউ আমার সামনে পুরনো কথা না তোলে। আয়াতের কথার মানে সকলেই বুঝতে পারলো, তাই আর কেউ কিছু বলল না। তখন খান বাড়িতে আয়াতের পরিবার আসলো। আয়াতদের বাড়ি। ইসরাত এসেই আয়াতকে জড়িয়ে ধরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আয়াত ইসরাতকে ছেড়ে আয়াতদের পরিবারের সবাইকে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলে? ওয়ালাইকুম আসসালাম আহিমা, আমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে আলিয়া খান আয়াতকে জড়িয়ে ধরলো, তারপর ছেড়ে দিয়ে বলল, তুই কেন আমাদের সবাইকে ছেড়ে চলে গেলি? এতদিন কোথায় ছিলি আর কিভাবে ছিলি? ও ফুপি, তুমি আগে বসো তো, তারপর সব বলবো তোমাদের। আমি জানি তোমাদের অনেক প্রশ্ন আছে আমার কাছে, তোমরা বসো, তারপর সব বলছি। তখন আয়াত বলল, আহিয়ানা না একবার এখানে আসবে? আজ একটু দূরে গিয়ে দাঁড়ালো। তখন আয়াত ওখানে গেল, গিয়ে বলল, কি বলতে চান বলুন। ছেলেটাকে আহিয়ানা? কোন ছেলে? যে ছেলেটা সব সময় তোমার প্রয়োজনের সময় তোমার সাথে থাকে। কাল যে ছেলেটা তোমাকে বাইক দিয়ে গেল আর হসপিটালে যেয়ে তোমাকে নিয়ে গেছিল। ও আচ্ছা, তার মানে আপনি হসপিটালে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন? ও, ছেলেটাকে আপনি আমার কাছের কেউ ভাবতে পারেন, আর শুভাকাঙ্ক্ষীও বলতে পারেন। তোমরা কি? আয়াত আয়াসকে আর না বলতে দিয়ে বলল, আশা করি আপনার সব প্রশ্ন শেষ, এখন চলুন, ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। বলে আয়াত ওখান থেকে চলে গেল। ওর বাবার পাশে বসে পড়লো। আয়াত আর কি করবে, ও গিয়ে সোফায় বসে পড়লো। আয়াত বলল, এখন বলো, কারো কি কোনো প্রশ্ন আছে? তুমি এই বাড়ি থেকে বেরিয়ে কোথায় ছিলে? এখান থেকে বেরিয়ে আমি হসপিটাল ছিলাম। মানে আবার কি, আমি হসপিটালে ছিলাম। তুই হসপিটালে কি করছিলিস? এখন যেটা উত্তর দেব সেটার সাথে আর একটা উত্তরও পেয়ে যাবে। আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছিলাম, তখন কতগুলো ছেলে আমার পেছনে আমাকে ধাওয়া করছিল। আমি ওদের দেখে দৌড় দিয়েছিলাম, তখনই একটা গাড়ির সাথে আমার ধাক্কা লাগে, আমি ছিটকে রাস্তায় পড়ে যাই। এটুকু বলে আয়াত থামলো। সবাই চুপ করে আছে। আদিয়ান চৌধুরী মেয়ের এক হাত শক্ত করে ধরলেন। আশিয়ান এসে আয়াতের পাশে বসে আরেক হাত ধরল। আয়াত দেখতে পেল তার বাবা আর ভাইয়ের চোখ ছলছল করছে। ও ওদের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, সেই অ্যাক্সিডেন্টের পর আমি কোমায় ছিলাম 3 বছর। তারপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি জানতে পারি আমি কোমায় ছিলাম এতদিন। যে গাড়ির সাথে ধাক্কা লেগেছিল ওরা আমাকে হসপিটালে ভর্তি করেছিল, আর আমার চিকিৎসা ওরাই করেছিল। আমি সুস্থ হওয়ার পর আমি তাদের সাথে থাকতে শুরু করি। এমনিতেও আমি বাড়ি ফিরতে চাইনি, তাই ওনারা আমাকে ওনাদের সাথেই রেখে দেয়। আমিও ওনাদের সাথে থাকতে শুরু করি। তোমরা জানো ওনারা ভীষণ ভালো,
ওনারা আমাকে পড়াশুনো করায় কোমায় থাকার জন্য 3 বছর পিছিয়ে যায়। আমি ওনাদের ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাইনি, তাই পার্ট টাইম জব শুরু করি। জবটা অবশ্য ওনারাই অ্যারেঞ্জ করে দেয়, আর পার্ট টাইম জব এক সময় পার্মানেন্ট জবে পরিণত হয়, যার জন্য আমি ঢাকায় পোস্টিং হলে এখানে চলে আসি। আমি ওনাদের আগেই বলে দিই আমি ভেরিস্টি মিস দিতে পারবো না, ওটা আমাদের কোম্পানি মেনে নেয়। আমি যাদের সাথে থাকতাম ওনারা খুব ভালো, ওনারা বলেছিলেন জব করতে হবে না, কিন্তু আমি শুনিনি। রোজ তাদের সাথে কথা বলি তারা আমাকে নিজেদের পরিবারই ভাবে, আমাকে একদম বুঝতে দেয়নি আমি ওনাদের কেউ না। আর কাল ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল, ওই মিটিংটা অ্যাটেন্ড না করলে আমাদের কোম্পানির অনেক বড় লস হয়ে যেত, তাই তোমাদের ওভাবে ইগনোর করে চলে যাই। সব থেকে বড় কথা, আমি যে কোম্পানিতে জব করি সেটা আমার সেই পরিবারে যারা আমাকে বাঁচিয়েছে। আমি আগে জানতাম না, ঢাকায় এসে জেনেছি। তাই তো বলি, এমন কোন কোম্পানি যে আমার সব কথা মেনে নেবে? সব জেনেও আমি ওনাদের বলিনি। আমি সব জেনে গেছি, কারণ ওনারা আমি না চাইতেও আমাকে সাহায্য করেছে। আমি কিভাবে তাদের অমর্যাদা করি বলুন তো?